আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষ। চট্টগ্রাম ও রংপুরে নিহত ৩ জন। অবরোধে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। মানিকগঞ্জে পদ্মার ভাঙনের ভয়াল রূপ। ২ সপ্তাহে নদীগর্ভে বিলীন কয়েকশো বাড়িঘর ও স্থাপনা। হুমকির মুখে ৫ কোটি টাকার মুজিব কিল্লা। মুখ থুবড়ে পড়েছে পিরোজপুরের সম্ভাবনাময় জাহাজ শিল্প। ঝুঁকির মুখে অর্ধশত ডকইয়ার্ড। এবং মানিকগঞ্জ ও লক্ষ্মীপুরে বেড়েছে কুকুরের উপদ্রব, মিলছে না সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ এবং পুলিশের সাথে কোটা বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ জন মারা গেছেন। দুপুরে পুলিশের সাথে সংঘর্ষে আবু সাইদ নামে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এদিকে বিকালে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষ চলাকালে গুলি ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২ জন। এর মধ্যে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সহসভাপতি ওয়াসিম আকরাম ছুরিকাঘাতে নিহত হন। গুলিবিদ্ধ হয়ে মারা যান ফার্নিচার দোকানের এক কর্মচারী। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে দুপুর থেকে দেশের বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, অপরজন পথচারী বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ করে সকাল থেকে সড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকালে অবরোধ তুলে নিলে চট্টগ্রামের সাথে রেল ও যান চলাচল শুরু হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আবু সাইদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এই ঘটনায় সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও অবরোধে যোগ দেয়। মঙ্গলবার রাত ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুলিশ, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রলীগের নেতাকর্মী সহ আহত হয় অন্তত ১০০ জন। এদিকে ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। খুলনা নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। সকাল 10:30টায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর নতুন রাস্তার মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়েও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি নগরীর আনন্দভবন কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 শিক্ষার্থী আহত হন। এছাড়াও ঝালকাঠি, যশোর, কিশোরগঞ্জ, রাঙামাটি, টাঙ্গাইল ও রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে সম্মিলিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দাবি করা হয়, কোটা সংস্কারের আন্দোলনের নামে বাঙালির মহান স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, নুরুল ইসলাম বন্দ ও মাহবুবুর রহমান। একই প্রতিবাদে মানববন্ধন করেছেন শেরপুরের মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে সকালে শহরের রঘুনাথ বাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালে মোহাম্মদ নুরুল ইসলাম হিরোর নেতৃত্বে মানববন্ধনে সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শহীদুর রহমান শহীদ ছাড়াও অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলা কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। দুপুরে তারা শহরের দড়াটানা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে কালেক্টরেট চত্বরে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। মানিকগঞ্জে ভয়াল রূপ নিয়েছে পদ্মার ভাঙন। 2 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, ঘরবাড়ি ও স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে 5 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মুজিব কিল্লা সহ কয়েকটি প্রতিষ্ঠান। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনা নদীর পানি বাড়লেই ভাঙন শুরু হয় শিবালয়ের আলোকদিয়া চরে। এবার সেই ভাঙন শুরু হয়েছে ব্যাপকভাবে। চরের বাসিন্দারা জানান, যমুনার পানি বাড়ার সাথে সাথে নদী তীরের প্রায় 4 কিলোমিটার এলাকা ভাঙছে। নদীগর্ভে বাড়িঘর জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বেশ কিছু পরিবার। ভাঙন কবলিত চরের অনেক মানুষই বাড়িঘর সরিয়ে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। অনেকের রাত কাটছে খোলা আকাশের নিচে। সরকারিভাবে ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভও জানিয়েছেন তারা। এই 2 মাসের মধ্যে অনেক ঘর বাড়ি ভাঙে চুরিয়া গেছে, আমরা থাকার জায়গা নাই, আমরা কই যাবো কি করবো কিছুই ঠিক পাই না। নদী একবারে খেপছে। নদী মনে করেন অনেক দূর ছিল, ঘর বাড়ি ছিল সেখানে ভাঙে চুরিয়া গেছে। আরো আপনি গমত বিভিন্ন লোক আইছে, আমরা তাদেরও বলছি, এরকম বক্তব্য দিছি, কোনো কাজ হইতেছে না। শিবালয়ের ওই চরে ভাঙনের ঝুঁকিতে আছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এইসব রক্ষায় ব্যবস্থা নিচ্ছেন তারা। আলোকদিয়া চরে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে আসলে দীর্ঘমেয়াদে এলাকাটি রক্ষা করা সম্ভব না। বিদায় সরকারি বেসরকারি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে তা যেন বন্যায় নদী ভাঙনের আগেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরিয়ে নেন। সে বিষয়ে আমি অলরেডি উপজেলা এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি। যেহেতু নির্মাণ কাজ খুব বেশি আগায়নি, যতটুকু এগিয়ে ছিল সেটা আমরা এখন কমিটির মাধ্যমে অকশনের ব্যবস্থা করেছি। পাশাপাশি যে স্কুলটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে সেটাও আমরা অকশনের ব্যবস্থা করেছি। আর মুজিব কিল্লাটা আমরা চেষ্টা করছি, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওখানে এটি প্রয়োজনও আছে, তো এটি নিরাপদ একটি স্থানে রিপ্লেস করে সেখানে তৈরি করা। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণেই এবার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা, যদিও এই অভিযোগ মানতে চাননি স্থানীয় সংসদ সদস্য। আমি প্রশাসনের কর্মকর্তা না, ডেজার বন্ধ করা আমার দায়িত্ব না। আমি সংসদ সদস্য, আমার এলাকার উন্নয়নের কর্মকাণ্ড করা আমার দায়িত্ব। আপনি যান, আপনি প্রশাসনের কাছে যান, থানায় যান, ইউনো অফিসে যান, ডিসি অফিসে যান। ভাঙনের কবল থেকে আলোকদিয়ার চর বাঁচাতে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জয়পুরহাটে ডাকাতির পর হত্যার মামলায় 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা ও অনাদায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলা থেকে 14 জনকে খালাস দিয়েছেন আদালত। এদের মধ্যে ভিটি প্রধান পাড়ার আব্দুল গফুরের ছেলে জাহিদুল পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, 2008 সালের 29 আগস্ট রাতে আসামিরা জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা ভিটি এলাকায় মৃত মহিমচন্দ্র মণ্ডলের ছেলে প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি করতে যায়। ঘরে ঢুকে ডাকাতরা প্রতুল ও তার ছেলে পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে প্রতুল ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা উৎপল কুমার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
এদিকে নড়াইলের ফিরোজ শেখ হত্যা মামলায় মিন্টু শেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায় আরও 5 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন দায়রা জজ আদালতের বিচারক আলমাজ হোসেন মৃধা। তবে দণ্ডপ্রাপ্ত আসামি মিন্টু শেখ জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। সে জেলার কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের ইউনুস শেখের পুত্র। এছাড়াও এ মামলার একই গ্রামের রাজা শেখ, জরিনা বেগম, মিনি বেগম ও লিয়াকত শেখকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে 22,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে পৌর এলাকার হাসপাতাল রোড ও বেলগাছিতে এই অভিযান চালানো হয়। এ সময় আনিসা ট্রেডার্সের মালিক মশিউর রহমানকে 7,000 টাকা জরিমানা করা হয়। সাকিব ট্রেডার্স নামক অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ ও এর মালিক গোলাপ মেহেদিকে 15,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি। কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বক্তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তার দ্রুত মুক্তির দাবি জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিজেলের দাম বৃদ্ধি এবং যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুরের সম্ভাবনাময় জাহাজ শিল্প। ওই এলাকার অর্ধশত ডকইয়ার্ড এখন ঝুঁকির মুখে। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন নাজনীন নাহার। বরিশাল ঢাকা নৌ রুটে সন্ধ্যা নদীর দুই পারে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 50টি জাহাজ নির্মাণ শিল্প। এর মধ্যে কিছু ডকইয়ার্ড রয়েছে আধুনিক মানের। বড় জাহাজ নির্মাণ না হলেও এসব ডকইয়ার্ডে তৈরি হচ্ছে আধুনিক মানের জাহাজ। মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে লঞ্চ, ট্রলার সহ সব ধরনের নৌযান। তৈরি হচ্ছে বড় কার্গো জাহাজও। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নৌযানের উপর নির্ভরতা কমায় ঝুঁকির মুখে পড়েছে পিরোজপুরের নেসারাবাদের জাহাজ শিল্প। জেলা ব্যবসায়ী সমিতির মতে এই দৈন্যদশা থেকে রক্ষা পেতে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারকে এই অঞ্চলের জন্য আপনার যারা শ্রমিক আছে তাদেরকে অধিকতর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ঋণ যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধ হওয়া এই ডকইয়ার্ডগুলো আবার চালু হবে। 2,500 টন ধারণ ক্ষমতার বড় জাহাজ তৈরি হচ্ছে এখনকার ডকইয়ার্ডে, যা তৈরি করতে সময় লাগে 8 থেকে 10 মাস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এটিএন বাংলার 28 বছরে পদার্পণ উপলক্ষে সোমবার রাতে খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটে ও পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ শুভেচ্ছা স্বরূপ এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান SM হাবিবের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশের প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলা তার কাজের মধ্য দিয়ে অ্যামি অ্যাওয়ার্ড সহ নানা আন্তর্জাতিক ও দেশি পুরস্কারে ভূষিত হয়েছে। এটিএন বাংলার মাধ্যমে দেশে বেসরকারি টিভি জগতের যাত্রা শুরু হয়ে আজ টিভি গণমাধ্যমে বিপ্লবী পরিবর্তন এসেছে। এটিএন বাংলার নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। লক্ষ্মীপুরে বাড়ছে কুকুরের উপদ্রব। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। কুকুরের কামড়ে আক্রান্তদের মিলছে না সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন। গত 2 মাসে আহত হয়েছে 2 শতাধিক মানুষ। অন্যদিকে কুকুর আতঙ্কে মানিকগঞ্জ পৌর এলাকার লাখো মানুষ। শহরে দিন দিন বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, একই সাথে বাড়ছে আহতদের ঘটনা। জেলায় নতুন করে দেখা দিয়েছে শেয়াল আতঙ্ক। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন ও মানিকগঞ্জের শহীদুল ইসলাম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে দিন দিন বাড়ছে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা। শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে এ পর্যন্ত আহত হয়েছেন 2 শতাধিক। রোগীদের অভিযোগ, লক্ষ্মীপুর সদর হাসপাতালে মিলছে না চিকিৎসা ও ভ্যাকসিন। 130 টাকা করে 4 জন মিলে ভ্যাকসিন বাইরে থেকে কিনে আয় না, তারপর হসপিটালে দেওয়া লাগতেছে।
সদর হাসপাতালে ভ্যাকসিন সংকটের বিষয়টি দ্রুত সমাধান হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা চাহিদা দিয়েছি 20/5/2024-এ তো অ্যান্টিরাবিস ভ্যাকসিনের জন্য। তো আমরা আশা করি যে অতি দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিরাবিস ভ্যাকসিন আমাদের সদর হাসপাতালে চলে আসবে। এলাকায় কুকুর নিধন ও বন্ধ্যাত্বকরণ বন্ধ থাকায় বেড়েছে বংশবিস্তার। হাইকোর্টের নির্দেশের কারণে আমাদের সেই কার্যক্রমটা এখন বন্ধ আছে, যার জন্য কিন্তু কুকুর প্রতিনিয়ত বংশবিস্তার করছে, কুকুর বাড়ছে এবং এটা সঠিকভাবে লালন পালন না করার কারণে আমরা দেখছি যে বিশেষ করে এই সিজনগুলিতেই কুকুরের উপদ্রব বেড়ে মানুষকে কামড়িয়ে ক্ষতিগ্রস্ত করে। এদিকে মানিকগঞ্জ জেলায় কুকুরের সংখ্যা প্রায় 1 লাখ, এর মধ্যে পৌর এলাকায় 10,000-এর বেশি। জেলা সদর হাসপাতালের তথ্য মতে গত 1 সপ্তাহে পৌর এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন প্রায় শতাধিক। কুকুরে শিয়ালকে ধাওয়া করছিল, হঠাৎ এসে আমার পায়ের উপর দিয়ে পায়ে কামড় দেয় আর কি। আজ 9 দিন যাবত কামড় দিতে 3টা ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথমে করণীয় হচ্ছে যে কামড়ালে বা আঁচড়ালে 15 থেকে 20 মিনিট আধা ঘন্টা রানিং ওয়াটারে রাখলে জীবাণু যেটা থাকে সেটা ওয়াশ আউট হয়ে যায়। এটা শুধুমাত্র কুকুর বা বিড়ালের কামড়েই না, সাপের আক্রান্ত রোগীরও এই চিকিৎসাটা। স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিসংখ্যানে জানা যায় 2015 সালে জেলায় কুকুর ছিল 27,300। ওই বছরের অক্টোবরে 22,777টি কুকুরকে দেয়া হয় 2 বছর মেয়াদী ভ্যাকসিন। এরপর থেকে বন্ধ রয়েছে সেই কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইলের শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, জেলা প্রতিনিধি কামনাশীষ সাহা শেখর ও বিন্দুবাসিনী উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম বক্তব্য রাখেন। এতে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার জিপিএ 5 প্রাপ্ত 1000 শিক্ষার্থীর পাশাপাশি 10 গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রাজবাড়ীতেও প্রথম আলোর উদ্যোগে 1000-এরও বেশি কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আয়ুব আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা ও গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হান এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। প্রথম আলোর আয়োজনে সিরাজগঞ্জেও অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। জেলার প্রায় 1700 শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে 10 জন গুণী শিক্ষককেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস ও প্রথম আলো সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গনি সহ বন্ধু সভার নেতারা বক্তব্য রাখেন। এ আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে পুরো দমে চলছে বেচাকেনা। তবে আমের দর গতবারের থেকে বেশি। দাম বেশি পেলেও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় চাষিদের মনে নেই আনন্দ। 40 কেজিতে 1 মণ হলেও আড়তদাররা ধরছেন 52 থেকে 55 কেজিতে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। এখন পাকা আমের ভরা মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের কানসাট, ভোলাহাট ও রোহনপুর বাজারে এখন বাহারি জাতের আমের সমারোহ। ইতোমধ্যে শেষ হয়েছে গোপালভোগ আম, খিরসাপাত, ল্যাংড়াও প্রায় শেষ। বর্তমানে ফজলি, আম্রপালি, বাড়িচার, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, আশিনা সহ আরও কয়েক ধরনের গুটি জাতের আম মিলছে। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচা কেনা। বর্তমানে এসব আম মন প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 5000 টাকায়। এবার বাম্পার ফলন হয়নি, কারণ যে আবহাওয়া অনুকূলে ছিল না। দামটা একটু বেশি, তাও প্রভু বেচে কিনা ভালো হচ্ছে। বীজ খরচ, পাইপ খরচ, ভ্যান খরচ দিতে যায় আমাদের লস। তবে কানসাট, ভোলাহাট, রোহনপুর বাজারে চাষিদের অনেকটা জিম্মি করেই 52 থেকে 55 কেজিতে 1 মণ ধরে আম কিনছেন আড়তদাররা। কয়েক বছর ধরে চলা এই অনিয়ম দেখার কেউ নেই। আমের ক্ষেত্রে এখানে একটা বিশাল ঘাটতি আসছে যে এটা দিন দিন বেড়ে বেড়ে এখন 52 থেকে 55 কেজিতে মন আসছে। আমের দামটা ধরে কম বেশি যেটা হোক, ওজনের আমরা সঠিক মাপটা আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে কিংবা আমাদের জেলা প্রশাসন যে মহোদয় আছে তার কাছ থেকে আমার দাবি যে আমাদের আমের ওজনটা একটা নির্ধারিত করা হোক। এ বিষয়ে কথা বলতে রাজি হননি আড়তদাররা। জেলা কৃষি বিভাগ আশা করছে সুষ্ঠু সমাধানের। জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, ওনার অবগত রয়েছেন এবং ওনারা নিয়ে বিষয়টা ভাবছেন
এবং আমরা আশা করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হবে। জেলার 37,604 হেক্টর জমির আমবাগান থেকে এবার 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়, লক্ষ্যমাত্রা নতুন করে ঠিক করা হয় 3 লাখ মেট্রিক টনে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ময়মনসিংহের ভালুকায় 200 পিস ইয়াবাসহ রাসেল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভালুকা মডেল থানায় ওসি শাহ কামাল আকন্দ জানান, ভোরে উপজেলার হবিরবাড়ির গফুর মৌলভী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে হবিরবাড়ির শিরেস্টোর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। যশোরে শহীদ সাংবাদিক শামসুর রহমান কেবলের 24তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সমাজসহ স্বজনরা। সকালে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে শোক র্যালি ও শহীদের কবরে শ্রদ্ধা জানায় যশোর প্রেস ক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এছাড়া দোয়া মাহফিল এবং স্মরণ সভার আয়োজন করে যশোর প্রেস ক্লাব ও যশোর সাংবাদিক ইউনিয়ন। 2 যুগ পার হলেও শামসুর রহমান কেবলের হত্যাকারীরা চিহ্নিত না হয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। 2000 সালের 16 জুলাই রাতে জনকণ্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন সাংবাদিক শামসুর রহমান কেবল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।